হেই গাইজ, সেন্সেই আজকে আপনাদের মাঝে নেই। তার বিপরীতে আমি তার বোন এক্সপ্লেন করতে যাচ্ছি। কোনো প্রকার ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শুরু করতে যাচ্ছি 5টি এপিসোড একসাথে। নারুটো শিপুদেনের এপিসোড নাম্বার 111, 112, 113, 114 এবং 115। আমি নতুন, তাই সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডের শুরুতেই সিলিং টিমদের 3 টেল সিলিং করতে দেখা যায়। 3 টেলস তাদের সিলিং থেকে বের হওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু ব্যর্থ হয়। সিজনেরা সিলিং কন্টিনিউ করতে থাকে। তখন কাকাশিরা তাদের কাছে আসতে থাকলে পেছনে 3 জন কয়েদিদের দেখতে পায়। তারা 3 জন একত্র হয়ে একজনের রূপ নেয়। কাকাশিরা তাদের দেখে অবাক হয়ে যায়। রকলি তাদের অ্যাটাক করতে চাইলে টেনটেন বলে, তোমার অ্যাটাক কোনো কাজেই দেবে না, কারণ তাদের ফিজিক্যাল অ্যাটাক করে কোনো লাভই নেই। শিনো বলে, আমার পোকাও এখন তাদের বিরুদ্ধে কাজ করবে না। এনিমিরা বুলেটের অ্যাটাক করে, সবাই পানির নিচে চলে যায় বুলেট এড়াতে। কাকাশি তাদের ফিরে আসতে দেখলে অনেক বিরক্তি বোধ করে, কারণ আপনারাই ভাবেন একজন লোককে আর কয়বার মারা যায়। কয়েদিদের তারা অনেকবার হারিয়েছে, অথচ পুরোপুরি মারার চেষ্টাই করেনি। পরের সিনে গুরেন কাবুটোকে রিনজির কস্টিউমে দেখলে তাকে জিজ্ঞেস করে রিনজি কোথায়। কাবুটো বলে, সে অনেক আগেই আমার কালেকশনের একটি অংশ হয়ে আছে। সে সত্যিই খুব বিরক্তিকর ছিল। আসলে সেই দিনই কাবুটো রিনজিকে মেরে ফেলেছিল, যেদিন রিনজি তার হয়ে স্পাইন করাতে অসম্মতি জানায়। কাবুটো বলে, আমি ছাড়া লর্ড ওরোচিমারুর হয়ে আর কেউ কাজ করতে পারবে না, আর সে তার পাশে দাঁড়িয়ে কাজ করতে চেয়েছিল। নারুটো বলে, তো সবকিছুই তোমার প্ল্যান মাফিক চলছে। কাবুটো বলে, হ্যাঁ, সবকিছুই লর্ড ওরোচিমারুর প্ল্যান অনুযায়ী চলছে। সে যা বলেছিল তাই হচ্ছে। গুরেনের সাথে ইউকিমারুর স্ট্রং একটা বন্ধন জন্মেছে, আর এখন যদি গুরেনের অতীতের কাজের জন্য এই বন্ধন ভেঙে যায়, তবে ইউকিমারু রেগে যাবে। এতে করেই সে অনেক পাওয়ারের শক্তি বের করবে। তখন আমরা 3 টেলস সিল করতে পারবো। কিন্তু ইউকিমারু গুরেন তার মাকে মেরেছে জানার পরও এখনো কেন এত শান্ত রয়েছে? সে কেন এখনো রেগে নেই? কাবুটো অনেক রেগে যায় ইউকিমারুকে শান্ত দেখে। নারুটো রেগে কাবুটোকে অ্যাটাক করতে যায়। নারুটো কাবুটোকে একটি লাথি মারতে সক্ষম হয়। নারুটো বলে, তোমার সাহস কিভাবে হলো কারো ফিলিংস নিয়ে খেলতে? তোমরা আসলে করতে চাইছোটা কি? কাবুটো বলে, শুধু আকাশকি আর হিডেন লিভ ভিলেজই নয়, সমস্ত হিডেন লিভ ভিলেজ যুদ্ধে জড়াবে। লর্ড ওরোচিমারুর সেই ভবিষ্যতের দিকেই নজর ছিল এতদিন। এজন্য সে ইউকিমারুকে দিয়ে 3 টেলস নিয়ে আরো পাওয়ারফুল হতে চাইছে। এরপর নারুটো গুরেনকে বলে ইউকিমারুকে সেখান থেকে নিয়ে যেতে। এ শুনে গুরেন তাকে নিয়ে যেতে থাকে। কাবুটো তাদের ধরতে গেলে নারুটো কাবুটোকে বাধা দেয়। কাবুটো স্ক্রোল বের করে ডেড সোল জুৎসু পারফর্ম করে। এতে মৃত রিনজি এসে পড়ে। এটা অনেকটাই রিঅ্যানিমেশনের মতো। রিনজিকে কাবুটো গুরেনের কাছে পাঠিয়ে দেয়। গুরেন আবারও ইউকিমারুকে তার ক্রিস্টালের ভিতরে বন্দি করে বলে, আমি তো বলেইছিলাম যে আমি তোমাকে বাঁচাবো। আমার জন্য চিন্তা করো না, আমি এতে ফেইল হব না। অপেক্ষা করতে থাকো, আমি ফিরে আসবো। ইউকিমারু আবারও তার মায়ের কথা মনে করতে থাকে, কারণ তার মায়ের শেষ লাইনই ছিল এটা। ইউকিমারু গুরেনকে অ্যাটাকে জড়াতে না করলেও গুরেন তারপরেও অ্যাটাকে জড়িয়ে যায়। রিনজি গুরেনের দিকে দৌড়ে আসলে তার পা গুরেন ক্রিস্টালাইজ করে ফেলে, কিন্তু আশ্চর্যজনকভাবে রিনজি সেই ক্রিস্টাল মুহূর্তের মধ্যে ভেঙে ফেলে। গুরেনে তো অবাক হয়ে যায়। রিনজি বলে, ক্রিস্টাল অনেকগুলো কিউব সারিবদ্ধ হয়ে গঠন হয়, আর আমি আমার বাদুড়ের শব্দের তরঙ্গ দিয়ে সেই বাতাস কাঁপিয়ে এই ক্রিস্টালের গঠন ভেঙে দিতে পারি। তো তোমার ক্রিস্টাল কোনো কাজেই দেবে না আমার বিরুদ্ধে। বাদুড়ের শব্দে ইউকিমারুকে বন্দি করে রাখার ক্রিস্টালও ভেঙে যায় এবং সেগুলো টুকরো হয়ে গুরেনের দিকে ছুটে আসে। এতে গুরেনের অনেক রক্ত বের হতে থাকে। রিনজি ইউকিমারুকে মারতে গেলে গুরেন তাকে পেছন থেকে ধরে ফেলে। রিনজি বলে, তুমি শোনোনি, কোনো কাজই দেবে না তোমার ক্রিস্টাল। গুরেন রিনজির 2 হাত ধরে ফেলে, যেন সে বাদুড়গুলো দিয়ে কোনো জুৎসু ব্যবহার করতে না পারে। গুরেন এরপর ক্রিস্টাল দিয়ে নিজেকে সহ রিনজিকেও ক্রিস্টালাইজ করে ফেলে। রিনজি এখন বাদুড়ের শব্দ ব্যবহার করে ক্রিস্টাল ভাঙতে পারবে না, কারণ গুরেন তার হাত ধরে রেখেছে। আর বাদুড়গুলো শব্দ ব্যবহার করতে হ্যান্ডসাইনের দরকার হয়। তাদের ক্রিস্টাল এরপর নিচে পড়ে যেতে থাকলে ইউকিমারু সেটা ধরে রাখার অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় এবং ক্রিস্টাল পানিতে পড়ে যায়। ইউকিমারু কাঁদতে থাকে। সে দেখে তার ক্যামেলিয়া ক্রিস্টালও ভেঙে যাওয়ার অবস্থায়, আর এর মানে হলো গুরেনের মৃত্যু।
নারুটো এ দেখে বলে এটা হতেই পারে না, সে তো বলেছিল সে ইউকিমারুকে রক্ষা করবে, কিন্তু সে চলে গেল। ইউকিমারু গুরেনের চলে যাওয়াতে অনেক রেগে যায়। এতে আবারও তার চাকরা ওপরে উঠতে থাকে। ইউকিমারু থ্রি টেলস কন্ট্রোল করাতে সিলিং টিমের অনেক হিমশিম খেয়ে যায় জুৎসু ধরে রাখতে। থ্রি টেলস অনেক উত্তেজিত হয়ে যায়। লেডি কাতসুয়ু বলে আমি জানি না কিভাবে, তবে থ্রি টেলসের চাকরা হঠাৎ করেই অনেক বেড়ে গেছে এবং শেষমেশ তারা আর সিলিং ধরেই রাখতে পারে না এবং সিলিং ধ্বংস হয়ে যায়। পানিতে অনেক ঢেউয়ের সৃষ্টি হয়, সিলিং টিমের সবাই পানির নিচে তলিয়ে যায়। অন্যদিকে কাকাশি এবং ইয়ামাটো একত্রিত কয়েদিদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু দেখা যায় উল্টো থ্রি টেলসই কয়েদিদের অ্যাটাক করে। কাকাশিরা থ্রি টেলসের অ্যাটাক এড়াতে পানির নিচে চলে যায়। এরপর কাকাশি রকলিদের বলে সিলিং টিমের মেম্বারদের খুঁজে উদ্ধার করতে। অন্যদিকে নারুটো ইউকিমারুকে থামতে বলে, কিন্তু ইউকিমারুর কানে কোনো কথাই যায় না। নারুটো ইউকিমারুর কাছে যাওয়ার চেষ্টা করলেও সে পারে না, কারণ তার চাকরা এখনো অনেক স্ট্রং হয়ে গেছে। নারুটো দূর থেকেই চিল্লিয়ে চিল্লিয়ে এসব থামাতে বলে। থ্রি টেলস একের পর এক অ্যাটাক করতেই থাকে। কাবুটো এ দেখে অনেক খুশি হয়। এরপর কাবুটো সেখান থেকে চলে যায়। নারুটো কতগুলো ক্লোন বানিয়ে রাসেনগান দিয়ে থ্রি টেলসকে অ্যাটাক করতে গেলে তা ফেল হয়। নারুটো বলে রাসেনগান তো কোনো কাজেই আসছে না, আর এখন আমি তো রাসেন শুরিকেনও ব্যবহার করতে পারবো না। বলেই নারুটো ব্যাংদের সাম্মন করে। নারুটো গামাতাৎসুকে বলে ওয়াটার পিস্তল বানাতে। গামাকিচি বলে দাঁড়াও, আগেই না। নারুটো বলে কি হয়েছে? গামাকিচি বলে তোমার অপোনেন্ট লেকের মধ্যে থাকে, যতই তুমি উইন্ড স্টাইল দিয়ে ওয়াটারের পাওয়ার বাড়াও না কেন, ওয়াটার স্টাইলের বিরুদ্ধে ওয়াটার পিস্তল কোনো কাজেই দেবে না। ওয়াটার স্টাইলকে হারাতে হলে তোমার আর্ট স্টাইলের দরকার হবে। নারুটো বলে আমার কাছে শুধু উইন্ড স্টাইল চাকরা আছে, আর্ট স্টাইল নেই। তখনই নারুটো ইয়ামাটোর কথা ভাবতে থাকে। সে তাকে বলেছিল ফায়ার স্টাইলের সাথে উইন্ড স্টাইল মেশালে তা আরো পাওয়ারফুল হয়ে যাবে। এরপর নারুটো বলে ফায়ার স্টাইল থাকলে অনেক ভালো হতো। গামাকিচি বলে আমার কাছে ফায়ার চাকরা আছে। নারুটো এই শুনে বলে আগে কখনো বলনি কেন তুমি? গামাকিচি বলে তুমি কখনো জিজ্ঞেসই করনি, কিন্তু ফায়ার চাকরা দিয়ে কি করবে তুমি? নারুটো বলে আমি ভাবতেছিলাম আমার উইন্ড দিয়ে ফায়ার স্টাইলকে স্ট্রং করে অ্যাটাক করব, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম ফায়ার স্টাইল ওয়াটার স্টাইলের কাছে দুর্বল। গামাকিচি বলে সমস্যা নেই, আমরা যদি ফায়ারকে স্ট্রং করতে পারি তাহলে ওয়াটার বাষ্পীয় ভবন হয়ে যাবে। গামাকিচি গামাতাৎসুকে বলে তাড়াতাড়ি ভিলেজে গিয়ে যত পারো তত তেল পেটের ভেতরে ভরে নিয়ে আসো, 1 মিনিটের মধ্যে আমি তোমাকে সাম্মন করব। এ শুনে তাৎসু চলে যায়। নারুটো বলে আমি বুঝতে পেরেছি, যদি ওয়াটার পিস্তলে পানির বদলে তেল ব্যবহার করা হয় তাহলে ফায়ার আরও স্ট্রং হবে, এজন্য তুমি তাকে ভিলেজে পাঠালে। গামাকিচি বলে হ্যাঁ, আর গামাতাৎসুর ওয়াটার পিস্তলের মতোই এটি পারফর্ম করতে হয়, তাই আমাদের প্র্যাকটিস করার কোনো দরকারই নেই। এরপর নারুটো তাৎসুকে সাম্মন করে। তাৎসু অনেক তেল পেটে ভরে নিয়ে আসে। নারুটো এরপর থ্রি টেলসের চোখকে টার্গেট করে কোলাবরেশন জুৎসু পারফর্ম করতে থাকে। তাৎসু ওয়াটার পিস্তল বের করলে নারুটো তাতে উইন্ড চাকরা মিশিয়ে দেয়। তখনই গামাকিচি তাতে তার ফায়ার যোগ করে। টেল বিস্ট ফায়ার থামাতে ওয়াটার স্টাইল ব্যবহার করে, কিন্তু ফায়ারের সামনে তার ওয়াটার টিকতেই পারে না। বিস্টের সারা শরীরে আগুন লেগে যায়। বিস্টের পর সরাসরি পানির নিচে চলে যায়। নারুটো তার ব্যাংকদের ধন্যবাদ জানায় এবং তারা চলে যায়। ইউকিমারি এরপর অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। নারুটো ইউকিমারকে কোলে তুলে নিয়ে বাড়ি যেতে থাকে, আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা ফিরে আসি 112 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই ইউকিমারুর যত্ন নিতে থাকে সিজুনে ও হিনাটা। সিজুনে কাকাশিদের বলে তার শরীরে অনেক ক্ষতর শিকার হয়েছে, আমরা যতই তাকে ট্রিটমেন্ট করি না কেন সে সম্পূর্ণ স্বাভাবিক হতে পারবে না। মনে হচ্ছে থ্রি টেলস কন্ট্রোল করার চাকরাও তার শরীরের জন্য একটু বেশিই ছিল। কাকাশি বলে এই জুৎসু কি তার জীবনের আয়ুকে কমিয়ে দিয়েছে? সিজুনে বলে হ্যাঁ, আমি নিশ্চিত নই, তবে পরীক্ষা করে দেখতে হবে। আমার মনে হচ্ছে ইউকিমারু থ্রি টেলস কন্ট্রোল করার পাওয়ার চলে গেছে। ইয়ামাটো বলে তাহলে তো আমরা তাকে দিয়ে আর থ্রি টেলস কন্ট্রোল করতে পারবো না। কাকাশি বলে যাই হোক, এই বাচ্চাটির জন্য ভালোই হয়েছে। এরপর সিজুনেরা চলে গেলে সাকুরা ও নারুটো এসে পড়ে ইউকিমারুকে দেখতে। নারুটো সাকুরাকে বলে সব দোষ আমার, আমি যদি তাকে হোমের ব্যাপারে না বলতাম তাহলেই ভালো হতো, সে তার চোখের সামনে তার হোম হারিয়ে ফেলেছে। সাকুরা নারুটোকে বলে এটা তোমার দোষ না। পরের সিনে
কাৎসুয়ু সুনাদের কাছে কাকাশিদের মিশনের রিপোর্ট পৌঁছিয়ে দেয়। সুনাদের রিপোর্ট শুনে কাৎসুয়ুকে বলে সবাইকে ফিরে আসার অর্ডার দাও, তাছাড়া কোনো অপশন নেই এখন। মিশন কন্টিনিউ করা তাদের জন্য এখন অসম্ভব, কারণ সেই বাচ্চাটি থ্রি টেলস কন্ট্রোল করার পাওয়ার হারিয়ে ফেলেছে। ওরোচিমারুও এখন তার থ্রি টেলস কন্ট্রোল করতে পারবে না। ফিরে এসে আমরা আবারও প্ল্যান করব এবং নতুন গ্রুপ বানাবো। কাৎসুয়ু বলে শুধু ওরোচিমারুই নয়, আকাসকিরাও থ্রি টেলসের পেছনে পড়ে রয়েছে। সোনারে বলে হ্যাঁ জানি, কিন্তু এখন তাদের ফিরে আসতে বলো। এরপর কাৎসুয়ু কাকাশিদের সোনাদের অর্ডারের ব্যাপারে জানায়। কাকাশি সবাইকে বলে হোকাগে আমাদের নতুন অর্ডার দিয়েছে, মিশন উইথড্র করে আমাদের ভিলেজে ফিরে যেতে বলেছেন। কিবা এ শুনে বলে কিন্তু এখন আমরা থ্রি টেলস রেখে চলে যাব। ইয়ামাটো বলে চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের পরিবর্তে অন্য নিনজাদের পাঠানো হবে থ্রি টেলসের উপর নজরদারির জন্য। সিজনে বলে তাছাড়া এখানে থাকলেও কোনো কাজ করতে পারবো না আমরা সবাই অনেক ক্ষতর শিকার হয়েছি। লেডি সুনাদের মতে আমরা এতদিন যা যা তথ্য পেয়েছি তা ব্যবহার করেই পরবর্তী প্ল্যান বানালে আরো ভালো হবে। কাকাশি বলে আমরা কাল সকালে চলে যাব, তাই সবাই রেস্ট নাও। পরের সিনে গুরেনের ক্রিস্টালকে দেখা যায়। মোটা কয়েদিটি মাটি হয়ে গুরেনকে ডাকতে থাকে। গুরেন বলে তুমি কেন আমাকে বাঁচাতে চাইছো? মোটা কয়েদিটি বলে ওরোচিমারুর এক এক্সপেরিমেন্টের সময় আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম, তাই আমাকে একা বন্দি করে রাখা হয়েছিল। আমাকে প্রায় কোনো খাবার বা পানি কিছুই দেওয়া হতো না। তৃষ্ণায় আমি মৃত্যুর মুখে ছিলাম, তখন আপনি আমাকে মমতা ভরে পানি দিয়েছিলেন, সেই পানির কারণে আমি বেঁচে থাকতে পেরেছিলাম। গুরেন বলে আমার তো এই কথা মনেও নেই। তখনই ইউকিমারু ঘুম থেকে উঠে পড়ে এবং গুরেনকে ফিল করতে থাকে। নারুটোর ঘুম ভেঙে গেলে দেখে ইউকিমারু ঘরে নেই। নারুটো তাড়াতাড়ি করে খুঁজতে বের হয় ইউকিমারুকে। নারুটো দৌড়াতে দৌড়াতে ইউকিমারুর বাঁশির আওয়াজ শুনতে পায়। নারুটো আওয়াজ শুনে তার কাছে যেতে থাকে। নারুটো অনেক খুঁজতে থাকে তাকে। তখনই সে একটা কিছু জ্বলে উঠতে দেখে। ক্যামেলিয়া ক্রিস্টালকে দেখা যায়। সেই ক্রিস্টাল পুরোপুরি ঠিক হয়ে যায়। নারুটো এ দেখে অনেক খুশি হয়, কারণ এটার মানে হলো গুরেন সুস্থ আছে। এজন্য নারুটো ইউকিমারুকে আর খুঁজতে যায় না, কারণ সে এখন গুরেনের কাছেই থাকবে। সকাল হলে সিজনেরা ইউকিমারুকে না দেখতে পেলে চিন্তায় পড়ে যায়। কিবা বলে আমাদের এখনই তাকে খুঁজতে হবে। শিনো বলে তাকে খুঁজে কোনো লাভই নেই, কারণ সে আর থ্রি টেলস কন্ট্রোল করতে পারবে না, তার জন্য আমাদের আর কোনো বিপদ হবে না। রকলি তাও তাকে খুঁজতে যেতে চাইলে কাকাশি বলে হ্যাঁ শিনো ঠিকই বলছে, পালিয়ে যাওয়া কোনো বাচ্চাকে খোঁজার মিশন আমাদের দেওয়া হয়নি, আর আমরা এখন ভিলেজে চলে যাচ্ছি। নারুটো রকলিকে বলে ইউকিমারুর জন্য চিন্তা না করতে। তাদের রিপ্লেসমেন্টে আনবু ব্ল্যাক অপসের শিনোবিরা চলে আসলে কাকাশিরা ভিলেজের উদ্দেশ্যে রওনা দিতে থাকে। এরপর আমরা ওরোচিমারুকে দেখতে পাই। কাবুটো বলে আমরা ভেবেছিলাম আমরা আকাসকিদের আগেই থ্রি টেলস নিতে পারবো, তবে এর মাঝে লিভ ভিলেজ চলে আসবে এটা কে জানতো। ওরোচিমারু বলে গুরেন কোথায়? কাবুটো বলে দুঃখের বিষয়, সে মারা গেছে, তার পাওয়ার অনেক ইন্টারেস্টিং ছিল। ওরোচিমারু বলে আমি জানি তুমিই তাকে মেরেছো, যাই হোক তার শক্তির রিপ্লেসমেন্ট দরকার এখন আমাদের। পরের সিনে ইউকিমারুকে কারো হাত ধরে হাঁটতে দেখা যায়। কোনো সন্দেহই নেই যে সেটা গুরেন। এরপর দেইদারা কাকাশিদের রিপ্লেসমেন্টদের মানে আনবু ব্ল্যাক অপস শিনোবিদের মেরে ফেলে। দেইদারা তার ক্লে বানিয়ে লেকের মধ্যে ছাড়ে। এতে থ্রি টেলস পানির উপরে উঠে আসে। দেইদারা টবিকে বলে আমি থ্রি টেলস তোমার উপর ছেড়ে দিলাম। টবি এ শুনে ভয় পেয়ে যায়। টবি পালাতে থাকে থ্রি টেলসের অ্যাটাক এড়াতে। দেইদারা একটি বম দিয়ে থ্রি টেলসকে আবারও শান্ত করে ফেলে। টবি এ দেখে অনেক খুশি হয়ে বলে সেনপাই দেখেছো আমি থ্রি টেলস ধরে ফেলেছি, এজন্যই তো আমাকে আকাশকিতে রাখা হয়েছে। দেইদারা বলে আমার ক্লে বম থ্রি টেলসকে ধরেছে। সন্ধ্যা হয়ে গেলে দেখা যায় দেইদারা থ্রি টেলসকে ধরে ফেলেছে। অন্যদিকে টবি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এ দেখে দেইদারা রেগে তাকে বমের আওয়াজে ঘুম থেকে উঠায়। পরের সিনে নারুটোরা লিভ ভিলেজে পৌঁছে যায়। সাকুরা নারুটোকে ইউকিমারুর ব্যাপারে জিজ্ঞেস করলে নারুটো সাকুরাকে ক্যামেলিয়া ক্রিস্টাল বের করে দেখায় এবং সেই ক্রিস্টাল সেখানে রেখেই চলে যেতে থাকে। সাকুরা সেই ক্রিস্টাল দেখলে বুঝে যায় যে ইউকিমারু গুরেনের কাছেই রয়েছে, আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 113 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই ওরোচিমারুকে একটু অসুস্থ থাকতে দেখা যায়। ওরোচিমারু বলে
3 বছর হয়ে গেছে সাসকের সাথে আমি চুনিন এক্সামের সময় ফরেস্ট অফ দ্য ডেথে লড়াই করেছিলাম। তার শারিঙ্গান এবং তার হার্টের ডার্কনেস দেখে আমি তার বডিকে পছন্দ করা শুরু করে দিয়েছিলাম। এজন্যই তার বডিতে আমি কার্স মার্ক দিয়েছিলাম। আমি জানতাম সে নিজে থেকেই একদিন আমার কাছে আসবে পাওয়ারফুল হওয়ার জন্য, কারণ আমি ছাড়া লিভ ভিলেজের কেউ তাকে এত পাওয়ারফুল বানাতে পারতো না। সেই সারুটোবি বুড়ো আমার হাত সিল করে ফেলেছিল, আমার সব জুৎসু ছিনিয়ে নিয়েছিল। এজন্য আমার রিঅ্যানিমেটেড হতে এত দেরি হয়। কিন্তু এবার আর দেরি হবে না, খুব তাড়াতাড়ি আমি সাসকের বডি নিয়ে ফেলবো। পরের সিনে আমরা সোনাদের অফিসে চলে যাই। সোনাদে কাকাশিদের রিপ্লেসমেন্টে পাঠানো আনবু ব্ল্যাক অপসের নিনজাদের কোনো খবর নেই শুনে অনেক রেগে যায়। সোনাদে বলে, যাই হোক আরেকটি স্কোয়াড পাঠাও তাদের খবর নিতে। পরের সিনে কাশতে কাশতে ওরুচিমারুর মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। আসলে তার এখনকার বডির আয়ু প্রায় শেষ হয়ে গিয়েছে, তার নতুন একটি বডি দরকার। কাবুটো ওরুচিমারুর জন্য একটি ঔষধ নিয়ে আসতে আসতে মনে মনে বলে, এই জন্যই আমি আপনার সাইড থেকে কখনো সরব না। আপনি হোকাগে কাজেকাকের মতো বড় বড় শিনোবিদের হারিয়ে দিয়েছেন, এমনকি দুজন লিজেন্ডারি সাননিন জিরাইয়া এবং সুনাদের সাথে একই সময় একাই ফাইট করেছিলেন। খুব তাড়াতাড়ি এই পৃথিবী আপনার পায়ের নিচে এসে পড়বে। এজন্য আপনার শুধু একটা পারফেক্ট বডির দরকার, আর সাসকেই হলো সেই পারফেক্ট বডি। পরের সিনে সুনাদেকে দেখা যায়। সিজুনে বলে, যাদের লেকে পাঠানো হয়েছিল তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি থ্রিটেলসও সেখানে নেই। এ শুনে সুনাদে মনে মনে বলতে থাকে, এত কম সময়ের মধ্যে কে টেলস ধরে ফেললো, কে এমন শক্তিশালী, তারা কি আকাশকি? পরের সিনে দেখা যায় সাসকে চাকরা দিয়ে ওরুচিমারুর দরজা কেটে ফেলে এবং একটা থিন ও সরু চাকরা ওরুচিমারুর দিকে পয়েন্ট করে অ্যাটাক করে। ওরুচিমারু সেই অ্যাটাক এড়াতে তার হাত ব্যবহার করে, কিন্তু সেখান থেকে সে উঠতে পারে না, কারণ তার শরীরে কোনো শক্তিই নেই। সাসকে বলে, তোমার কাছ থেকে শেখার মতো এখন কিছুই নেই। আমার মনে হয় আমি হার্টলেসও হয়ে গেছি, তাই ইতাচির মুখোমুখি হতেও কোনো সমস্যা হবে না। তুমি আমার থেকেও এখন দুর্বল, তাই আমার বডি তোমাকে দেওয়ার কোনো মানেই দেখছি না। তুমি তখন চুনিন এক্সামের সময় আমার পাওয়ার দেখতে এসেছিলে। আমার বডি তোমার পছন্দ হলে তুমি কার্স মার্ক রেখে যাও। তোমার একটা শারিঙ্গানের দরকার ছিল, তাই না? ইতাচির বডি না পেলে তুমি আমার বডি নিতে আসো শারিঙ্গানের জন্য। তোমার বারবার ওষুধ খাও, বডি এক্সচেঞ্জ করা আমার কাছে খুবই জঘন্য লাগে। আসলে তোমার উদ্দেশ্য কি? বারবার বডি পাল্টাও, মানুষের জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করো। তোমার জঘন্য উদ্দেশ্য পূরণের জন্য মানুষের জীবন নিয়ে তুমি খেলো। তখনই সাসকে ইতাচির কথা ভাবতে থাকে, যখন সে তার ক্ল্যানের সবাইকে মেরে ফেলেছিল সামান্য নিজের শক্তি যাচাই করার জন্য। নিজের উদ্দেশ্যের জন্য সে পুরো ক্ল্যানকে ধ্বংস করে দিয়েছিল। সাসকে ওরুচিমারুকে বলে, তুমি একজন মনস্টার বলে সে ওরুচিমারুকে অ্যাটাক করতে আসে। তখনই ওরুচিমারু তার বডি থেকে বের হয়ে আসে, তার আসল ফর্ম দেখা যায়। সাদা সাপের মধ্যে ওরুচিমারুর মাথা দেখা যায়। ওরুচিমারু বলে, এখন তোমার বডি আমাকে দাও বলেই সে সাপ দিয়ে সাসকেকে অ্যাটাক করে। ওরুচিমারু সাসকেকে তার সাপ দিয়ে জড়িয়ে ফেলে। সাসকে তখন তার কার্স মার্ক ইউজ করে সাপগুলো ছিঁড়ে ফেলে। এতে সাসকের পুরো শরীর পাল্টিয়ে যায়, আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 114 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই আমরা ওরুচিমারুর ছোটবেলায় চলে যাই, যখন সারুটোবি ছিল ওরুচিমারুর সেন্সেই এবং তার টিমমেট ছিল জিরাইয়া ও সুনাদে। ওরুচিমারু কবরে গেলে সেখানে একটা ছোট সাদা সাপ পড়ে থাকতে দেখে। সে হিরুজেন সারুটোবিকে জিজ্ঞেস করে এর ব্যাপারে। সারুটোবি বলে, এটা হলো সাদা সাপ, আমিও তোমার মতো আগে কখনো দেখিনি, এটা অনেক রেয়ার। ওরুচিমারু বলে, কিন্তু এটা সাদা কেন? সারুটোবি বলে, আমি জানি না, এসব নিয়ে কেউ এত ভাবে না। তবে প্রাচীনকাল থেকেই সাদা সাপকে সৌভাগ্য ও পুনর্জন্মের প্রতীক হিসেবে ধরা হয়। তুমি এটা খুঁজে পেয়ে ভালোই করেছো। হয়তো তোমার বাবা মা আবারও পুনর্জন্ম গ্রহণ করবেন কোথাও। বড় হলে তাদের সাথে তোমার দেখাও হতে পারে। ওরুচিমারু জিজ্ঞেস করে, কবে দেখা হবে? সারুটোবি বলে, কে জানে। এরপর বড় হয়ে গেলে ওরুচিমারুকে ব্যাটেলে দেখা যায়। সেখানে সুনাদের ভাইও যায় এবং বিস্ফোরণের মধ্যে পড়ে মারা যায়। সুনাদের ভাই নাওয়াকি ওরুচিমারুর সামনে মারা যায়। ওরুচিমারু সুনাদের কাছে নাওয়াকির চেইন নিয়ে যায়। এরপর সুনাদের প্রিয় মানুষ ড্যানও মারা যায়। ওরুচিমারু সুনাদের কান্না শুনে মনে মনে বলে, মানুষ এতই দুর্বল।
চুনিন সেকেন্ড এক্সামের প্রক্টর আনকো মিতারাশি ওরচিমারুর স্টুডেন্ট ছিল। আনকো ওরচিমারুর ল্যাবে সাদা সাপ বক্সের ভেতর ভরা দেখলে জিজ্ঞেস করে এটা কি। ওরচিমারু বলে এটা হলো ভাগ্যের প্রতীক, আমি এর দেখা একবারই পেয়েছিলাম। আনকো বলে কিন্তু ওরচিমারু সেন্সেই, আপনি যতই রিসার্চ করুন না কেন আপনি কোনোদিন মরা মানুষকে জীবিত করে তুলতে পারবেন না। ওরচিমারু বলে এটা করা একটু কঠিন, তবে আমি পুনর্জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছি। সেটা হলো যদি মানুষের দেহকে সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট করা যায় তাহলে সে অসাধারণ শক্তি অর্জন করতে পারবে এবং তার পুনরুদ্ধারের ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। একদিন আমি সেই পাওয়ার তোমার সাথে শেয়ার করব। এ শুনে আনকো অনেক খুশি হয়। ওরচিমারু মনে মনে বলে বডি অ্যাক্টিভেটেড জুৎসুকে কার্স মার্কও বলা হয়। এরপর ওরচিমারু লুকিয়ে লুকিয়ে সাসকের ট্রেনিং দেখতে থাকে। সাসকের দিকে অনেকগুলো কুনাই ছুড়ে আসে এবং মুহূর্তের মধ্যে সেগুলো ডস করে ফেলে সাসকে। ওরচিমারু এ দেখে সাসকের বডির প্রতি আকৃষ্ট হতে থাকে। ওরচিমারু মনে মনে বলে এই হলো শারিঙ্গানের পাওয়ার। একজন শিনোবি যতই পাওয়ারফুল হোক না কেন উচিহা ক্ল্যানের কোনো শিনোবির সামনে সে টিকতেই পারবে না। এরপর ওরচিমারু ফরবিডেন জুৎসু শেখার চেষ্টা করে। ওরচিমারু তার সামনে অনেকগুলো ফরবিডেন জুৎসুর স্ক্রোল দেখতে পেলে বলে এগুলো জুৎসু সত্যিই অসাধারণ, কিন্তু এক একটা মাস্টার করতে আমার 1 মাসের মতো সময় লাগবে। তাহলে সবগুলো শিখতে আমার কতদিন লাগতে পারে? মানুষের জীবন অনেক ছোট, এত কম সময়ে সবগুলো জুৎসু শেখা অসম্ভব। আমি যদি রিঅ্যানিমেশন জুৎসুও ব্যবহার করি তারপরেও সবগুলো শেখার সময় পাবো না। আমি যদি মরে যাই তাহলে আমার সব নলেজ মাটিতে যাবে। এজন্য সবগুলো জুৎসু শিখতে হলে আমাকে অমরণশীল হতে হবে। এরপর ওরচিমারু সরাসরি সারুটোবির কাছে যায় অমরণশীল জুৎসুর জন্য। ওরচিমারু মানুষের বডি নিয়ে এক্সপেরিমেন্ট করলে লিভ ভিলেজের সবাই তার বিরুদ্ধে দাঁড়ায় এবং শেষমেশ সে আকাতসুকিতে জয়েন করে। সেখানে ইতাচির বডির প্রতি তার লোভ যায়। এরপর তারা দুজন হাঁটতে থাকলে ওরচিমারু সাপ দিয়ে ইতাচিকে ধরে ফেলে তার বডি নেওয়ার জন্য, কিন্তু উল্টো সে ইতাচির গেনজুৎসুতে পড়ে যায়। তখন ইতাচি ওরচিমারুকে বলে তুমি যাই করো না কেন তোমার জুৎসু আমার চোখের বিরুদ্ধে কাজ করবে না। এরপর ওরচিমারুর কাছে সাসকে এলে সে তার চোখের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পায়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। দেখা যায় সাসকে ওরচিমারুকে একদম ছিন্ন ভিন্ন করে ফেলেছে। সাসকেকে হাঁপিয়ে যেতে দেখা যায়। তখনই ওরচিমারু জেগে ওঠে। ওরচিমারু বলে ওষুধটা কাজ করা শুরু করে দিয়েছে। বিশাল সাদা সাপের চামড়ার রক্ত বাতাসের সংস্পর্শে এসে বাষ্পে পরিণত হয়ে এক ধরনের অচেতনকারী গ্যাসের তৈরি করে। তাই তুমি এখন এমন করছো, আর আমি অমর, তোমার কোনো জুৎসু দিয়েই আমাকে কখনোই মারা যাবে না। বলে ওরচিমারু সাসকের দিকে ছুটে আসে। এরপর সাসকেকে কোথায় একটা দেখা যায়। ওরচিমারু সেখানে এসে বলে এটা আমার দেহের ভেতরে এক ভিন্ন জগৎ, এখান থেকেই আমি ট্রান্সফারেন্স রিচুয়াল করে থাকি। মানে সে এখান থেকেই বডি নিয়ে থাকে। সে সাপ দিয়ে সাসকের বডি জড়িয়ে ফেলে। এরপর কাবুটোকে দেখা যায়। কাবুটো ঔষধ বানাতে বানাতে বলে ঔষধ দিয়ে আর কাজ হবে না, কালকে আমাদের ট্রান্সফারেন্স রিচুয়াল করতে হবে। আমার মনে হয় না সাসকে এর জন্য রাজি হবে, কিন্তু তাকে তো এটি করতেই হবে। বলে কাবুটো ওরচিমারুর রুমের দিকে যেতে থাকে। কাবুটো দেখে ওরচিমারু তার আসল ফর্মের রূপ নিয়ে পড়ে রয়েছে এবং সাসকে সেখানে দাঁড়িয়ে। কাবুটো মনে মনে বলে তাহলে কি ওরচিমারু ট্রান্সফারেন্স রিচুয়াল করে ফেলেছে? সাসকের শরীরে কি ওরচিমারু? সাসকে কাবুটোকে দেখে চলে যেতে থাকলে কাবুটো তাকে জিজ্ঞেস করে তোমার শরীরে এখন কে রয়েছে, ওরচিমারু নাকি তুমি নিজেই? তখনই সাসকে কাবুটোকে তার গেনজুৎসুতে নিয়ে যায়। কাবুটো ট্রান্সফার রিচুয়ালের ঘটনা দেখতে পায়। কাবুটো দেখে ওরচিমারু সাসকের বডি নিতে ব্যর্থ হয়। সাসকে তার চোখ দিয়েই ওরচিমারুকে গেনজুৎসুতে নিয়ে যায়। ওরচিমারু চিল্লিয়ে বলে আমি মরতে পারি না, আমি অমর। পরের সিনে আকাশকে রক্তবর্ণের দেখে সবাই চিন্তিত হয়ে যায়। এরপর কাবুটো সাসকের গেনজুৎসু থেকে বের হয়ে জিজ্ঞেস করে লর্ড ওরচিমারু কি মরে গিয়েছে? সাসকে বলে আমি তার সবকিছুই অ্যাবজর্ব করে ফেলেছি, তার আর কিছুই অবশিষ্ট নেই। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 115 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে সাসকেকে একটি ল্যাবের ভেতরে দেখা যায়। ক্যাপসুলের ভেতর থেকে একজন বলে সাসকে তুমি এখানে, তার মানে কি তুমি ওরচিমারুকে মেরে ফেলেছো?
সাসকে বলে, হ্যাঁ, আগে তোমাকে এখান থেকে বের করি। বলেই সে তার তরোয়াল দিয়ে ক্যাপসুল ভেঙে ফেলে। ক্যাপসুল থেকে অনেক পানি বের হয় এবং একজন নিনজাকেও বের হতে দেখা যায়। সাসকে তাকে বলে, সুইগেৎসু, তুমি প্রথম, এখন আমার সাথে চলো। সুইগেৎসু বলে, আমি প্রথম মানে? আর কে আছে? সাসকে বলে, আরও দুজন আছে। আমি উত্তর হাইড আউট থেকে জুগোকে নেব, আর দক্ষিণ হাইড আউট থেকে কারিনকে নেব। সুইগেৎসু বলে, তুমি কি এ ব্যাপারে শিওর? সাসকে বলে, কেন? সুইগেৎসু বলে, তারা আমার মতো নয়, তুমি আমাকে ফ্রি করেছো, কিন্তু তাদের আবার কেন নিতে চাইছো? সাসকে বলে, চুপ থাকো আর কাপড় পরে আমার সাথে চলো। সুইগেৎসু বলে, দাঁড়াও, তুমি আমাকে অর্ডার দিচ্ছ? আগে আমাদের সম্পর্ক বুঝে নি। তুমি আমাকে ফ্রি করেছো, ওরচিমারুকে মারার জন্য আমি তোমাকে কখনোই ফলো করব না। এখানকার সবাই ওরচিমারুকে মারতে চাইতো, আর তাছাড়াও তুমি সবসময় ওরচিমারুর পাশে থাকতে, তাই তোমার চান্স অনেক বেশি ছিল তাকে মারার। এরপর সুইগেৎসু হেসে হেসে বলে, আসলে আমি মজা করে বলতেছিলাম। যাই হোক, আমি জেল থেকে মুক্তি তো পেলাম। এরপর তারা দুজন কোথাও যেতে থাকে। সুইগেৎসু সাসকেকে বলে, তুমি তো জাবুজা সেনপাইকে মেরেছিলে, তাই না? তুমি কি বলতে পারবে তার একটা ব্লেড ছিল, সেটা কোথায়? তুমি যদি বলো তাহলে আমি তোমাকে হেল্প করব। কিন্তু সাসকে কিছু না বলেই হাঁটতে থাকে। এরপর তারা দ্য গ্রেট নারুটো ব্রিজে চলে যায়। সুইগেৎসু নাম দেখে বলে, এটা আবার কেমন নাম? আচ্ছা, আমাকে বলো জাবুজা সেনপাই কেমন পাওয়ারফুল ছিল? সাসকে শুনে জাবুজার সাথে তার ফাইটের কথা ভাবতে থাকে। সুইগেৎসু বলে, কি হলো সাসকে, বলো। সাসকে এর কোনো উত্তর না দিয়েই চলে যায়। এরপর সুইগেৎসু জাবুজার কবরে যায় তার ব্লেড নেওয়ার জন্য, কিন্তু সেখানে জাবুজার ব্লেড দেখা যায় না। সুইগেৎসু সাসকেকে বলে, ব্লেড কই গেল? সাসকে বলে, আমি কিভাবে জানবো, কিন্তু এখানেই তো থাকার কথা ছিল, কেউ হয়তো নিয়ে গেছে। সুইগেৎসু বলে, সরি, কিন্তু সাসকে, ব্লেড না পেলে আমি তোমার টিমে জয়েন করব না। তারা আবারও হাঁটতে থাকে। সাসকে বলে, তো এখন কি করবে? সুইগেৎসু বলে, কি আর করব, ব্লেড খুঁজে না পাওয়া পর্যন্ত খুঁজতেই থাকবো। ওটা 7 নিনজা সোর্ড ব্লেড ছিল, জেনারেশনের পর জেনারেশনকে দেওয়া হতো। ওটার পাওয়ারের জন্য আমি অনেক ট্রেন করেছি। আমি এই ব্লেড এমনিতেও পেতাম, কিন্তু এখন যখন জাবুজা সেনপাই নেই, সেই হিসেবে ব্লেডটা আমারই। তখনই একজনের সাথে সুইগেৎসুর ধাক্কা লাগে। লোকটি রেগে বলে, দেখে চলতে পারো না? ধাক্কা লাগার কারণে লোকটি অনেক চিল্লাতে থাকে। সুইগেৎসু তাকে মারতে গেলে সাসকে তার হাত ধরে ফেলে এবং লোকটির দিকে অনেক ভয়ঙ্কর লোকে তাকিয়ে থাকে। এ দেখে লোকটি চলে যায়। এরপর তারা একটি রেস্টুরেন্টে যায়। সাসকেকে দেখে মেয়েরা ব্লাশিং করতে থাকে, কারণ সাসকে দেখতে অনেক হট। সুইগেৎসু বলে, অনেক দিন পর আমি এরকম কিছু খেলাম। আমাকে সবসময় ওয়াটার ট্যাঙ্কে রাখা হতো, এমন কিছু খেতেই পারতাম না। সাসকে, তুমি কেন আমাদের তিনজনকে একত্রিত করতে চাইছো? সাসকে বলে, সবাই একসাথে হলে তখন বলবো। তখন একজন মেয়ে ওয়েটার হেঁটে যেতে থাকলে সুইগেৎসু তাকে বলে, তুমি তো দ্য গ্রেট নারুটো ব্রিজের ব্যাপারে শুনেছই। সেখানে যে একটা ব্লেড ছিল, সেই ব্লেডটা এখন কোথায় তা বলতে পারবে? এই শুনে সবগুলো মেয়ে সাসকের পাশে জড়ো হয়ে বলে, হ্যাঁ জানি, টাজুনার কাছে, সেই নদীর তীরে থাকে। এরপর তারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। সুইগেৎসু সাসকেকে বলে, টাজুনাকে চেনো তুমি? সাসকে বলে, হ্যাঁ, সে হলো রাজমিস্ত্রি, যে সেই ব্রিজটা বানিয়েছিল। নদীর তীরে একজনকে টাজুনার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, টাজুনা এখানে নেই, সে ব্রিজ বানাতে ল্যান্ড অফ লাইটনিং এ গেছে। ইনারিকেও তার সাথে নিয়ে গেছে। সাসকে বলে, আপনি কি নারুটো ব্রিজের বড় একটি ব্লেডের ব্যাপারে জানেন? লোকটি বলে, হ্যাঁ, টেনজেন নামের একজন লোক নিয়ে গেছে সেই ব্লেড। এরপর তারা টেনজেনের উদ্দেশ্যে হাঁটতে থাকে। আবারও সুইগেৎসুর সাথে সেই একই লোকের ধাক্কা লাগে। সুইগেৎসু তাকে বলে, আমরা তো তোমাকেই খুঁজছিলাম। এ শুনে ভয় পেয়ে লোকটি পালিয়ে যেতে থাকলে সুইগেৎসু তাকে ফেলে দেয় এবং টেনজেনের ব্যাপারে জিজ্ঞেস করে। লোকটি বলে, টেনজেন দাইকোকু একজন রাজনীতিবিদ, কিন্তু তার আরেকটা সাইড আছে, সে চোরদের এক বিশাল দলের বস। আমি শুনেছি সে জমিদারদের কাছে বড় বড় ঘুষ নেয় এবং অনেক খারাপ কাজের সাথেও জড়িত থাকে। দক্ষিণ দিকের একটি ক্যাসেলে সে থাকে। এরপর দেখা যায় রাতের বেলায় সাসকে টেনজেনের মাথার উপরে অস্ত্র ধরে রয়েছে। টেনজেন জেগে গেলে অনেক ভয় পেয়ে যায়। সাসকে তাকে বলে,
পরশুদিন এই ক্যাসেলে 10,000-এরও বেশি সৈন্য অ্যাটাক করবে, আর এর জন্য প্রস্তুত থেকো। আমার নাম সুইগেৎসু। পরের দিন সব সৈন্যদের সেই ক্যাসেলে জড়ো হতে দেখা যায়। সুইগেৎসু এ দেখে কিছুই বুঝতে পারে না। সাসকে তাকে বলে, মনে হচ্ছে পাওয়ারফুল কোনো ক্ল্যান অ্যাটাক করবে টেনজেনের ক্যাসেল কালকের মধ্যে। সুইগেৎসু বলে, এসব সৈন্যের সাথে লড়াই করা আমার মতো নিনজাদের কাছে কোনো ব্যাপারই না, আমি সেই ব্লেড নিয়েই ছাড়বো। সাসকে বলে, ঠিক আছে, চলো একটা গেম খেলি, যে আগে সেই ব্লেডটা নিতে পারবে সেই জিতবে, কিন্তু শর্ত একটাই, কাউকেই মৃতপ্রায়ভাবে মারা যাবে না। এরপর তারা ক্যাসেলের দিকে যেতে থাকলে অনেকগুলো সৈন্য তাদের বাধা হয়ে দাঁড়ায়। সাসকে সবগুলো সৈন্যকেই মারে। তারা ক্যাসেলের ভেতর ঢুকতে থাকলে ওপর থেকে সৈন্যরা সাসকের দিকে অস্ত্র ছুড়ে দেয়। সাসকে ফায়ার স্টাইল দিয়ে সবগুলো ধ্বংস করে ফেলে। তখনই সাসকে উধাও হয়ে যায় সুইগেৎসুকে একা দেখে। অনেকগুলো সৈন্য দৌড়ে আসতে থাকে সুইগেৎসুর দিকে। সুইগেৎসু সবাইকে মারে। সাসকে গাছের ওপর থেকে সুইগেৎসুর পাওয়ার দেখতে থাকে। এরপর সুইগেৎসু ক্যাসেলের ভেতরে ঢুকে পড়ে। ক্যাসেলের ভেতরে অনেকগুলো সৈন্য তাকে অ্যাটাক করে, কিন্তু কেউ সুইগেৎসুকে মারতে পারে না। সুইগেৎসু সবাইকে মেরে টেনজেনের কাছে চলে আসে। টেনজেন শুধুমাত্র একজন শিনোবিকে দেখে বলে, এটা কখনোই হতে পারে না, একজন লোক আমার এতগুলো সৈন্যকে ভেদ করে ভেতরে ঢুকলো কিভাবে। তখনই পেছন থেকে একজন নিনজা জাবুজার ব্লেড দিয়ে সুইগেৎসুকে অ্যাটাক করতে আসে, এবং দেখা যায় সেই নিনজাটি সুইগেৎসুকে ব্লেড দিয়ে কেটে বডি দুভাগ করে দেয়। তখন আবারও সুইগেৎসু উঠে বলে, আমি বলতে ভুলেই গিয়েছিলাম, এই ব্লেড কোনো কাজেই দেবে না আমার বিরুদ্ধে। তার শরীর আবারও জুড়ে যায়। সুইগেৎসু বলে, আমার অনেক হিংসা হচ্ছে, কোনো স্পেশাল ট্রেনিং ছাড়াই তুমি এই ব্লেড পেয়ে গেছো। এরপর সুইগেৎসু তার অ্যাটাক এড়িয়ে জাবুজার ব্লেড ধরে ফেলে। সুইগেৎসু সেই ব্লেডওয়ালা নিনজাকে বলে, তাহলে তুমি জাবুজা সেনপাইকে মেরেছো এবং তার ব্লেড নিয়েছো। নিনজাটি বলে, না আমি না, লর্ড টেনজেন মেরেছে। টেনজেন ভয় পেয়ে বলে, না আমি জাবুজাকে মারিনি। এরপর সাসকেও সেখানে এসে পড়ে। টেনজেন সাসকেকে দেখে বলে, সেই জাবুজাকে মেরেছে, আমি শুধু তার ব্লেডটাই নিয়েছিলাম। এরপর সুইগেৎসু নিনজাটির কাছ থেকে এমনভাবে ব্লেড ছিনিয়ে নেয় হ্যাসকা টান দিয়ে, এতে নিনজাটি একদম বাইরে পড়ে যায়। সুইগেৎসু টেনজেনকে মারতে চাইলে সাসকে তাকে বারণ করে। সুইগেৎসু এজন্য আশেপাশের সকল পিলার কেটে ফেলে ব্লেড দিয়ে। এরপর সুইগেৎসু এবং সাসকে বের হয়ে আসে। ক্যাসেল ধসে পড়তে দেখা যায়। সুইগেৎসু সাসকেকে বলে, যতদিন পর্যন্ত আমার কাছে এই ব্লেড আছে ততদিন তুমি আমাকে হারাতে পারবে না সাসকে। তুমি কি টেনজেনকে বলেছিলে অ্যাটাকের ব্যাপারে? তোমার সাথে তার দেখা হলে সে এমনভাবে কথা বলছিল যেন সে তোমাকে আগেই দেখেছে। তুমি আগে থেকেই জানতে সেই কবরে জাবুজার ব্লেড নেই, তাই না? তুমি কি ইচ্ছে করে ক্যাসেলে এতগুলো সৈন্যের সাথে আমার লড়াই করিয়েছো শুধুমাত্র আমার পাওয়ার টেস্ট করতে? যাই হোক, আমি যেহেতু ব্লেড ফিরে পেয়েছি তাই আমি তোমাকে হেল্প করব। এরপর একজন মেয়েকে দেখা যায়। সে একজন নিনজাকে মেরে বলে, ওরুচিমারু মরে গিয়েছে বলে আমি তোমাকে তোমার ইচ্ছা মতো কোনো কাজ করতে দেব না। এরপর সে একটা চাকরা ফিল করতে পারে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডগুলো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।